নমস্কার। আমাদের অলৌকিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। আজ আমাদের সাসপেন্স ইউনিভার্সে নতুন গল্প অশনি, লেখক সৌভিক চক্রবর্তী, কণ্ঠে সৌভিক, সায়ক নিলয়, সিন্ধু ও প্রিয়ব্রত। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আমার দলের সমস্ত সদস্যকে ডেকে পাঠালাম। ওরা সব বিকেলে এলো। আমি, ভাই, নিলয় আর সিন্ধু। প্রিয়ব্রত পরে যোগদান করলো। আমি ওদের বললাম, আরে অনেক দিন কোথাও ঘুরতে যায়নি, যাবি তোরা? তখন নিলয় বলল, আমার কখনোই কোনো সমস্যা নেই, যখনই বলবে তখনই তৈরি। কিন্তু যাবেটা কোথায়? তোরাই বল না কোথায় যাওয়া যায়। নিলয় তখন চটপট করে বলল, দেখো দাদা, যেখানেই যাও ওই সব ভূত প্রেত শ্মশান বাদ দিয়ে যাও। বেঁচে ফিরে আসবো কিনা কোনো গ্যারান্টি থাকে না। আমার তো পাহাড় বেশ পছন্দের, কিন্তু যাওয়া আসা ঘোরাতে অনেক বেশি সময় লাগবে। অত সময় এখন নেই, কাছাকাছি যেতে হবে। তাই দীঘা যাওয়া যায়, কিন্তু সমুদ্রও আমার পোষায় না। তাই চল একটু গ্রাম্য দেখে পুরুলিয়া ঘুরে আসি। সবই তো ঠিক আছে, যে আবার কোনো ঝামেলায় না পড়লেই হলো। সবাই মিলে শেষ পর্যন্ত পুরুলিয়া যাওয়াই ঠিক করলাম। প্রিয়ব্রতর পরীক্ষা শেষ হতে আর বেশি দিন নেই। আমরা সবাই আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। ওর পরীক্ষা শেষের পর একদিন আমরা যাত্রা শুরু করলাম। ট্রেনে করে গেলাম। সব সেখানে পৌঁছেই সবাই খুশিতে ফেটে পড়ল, কারণ বেশ গ্রাম্য পরিবেশ। তার থেকেও বড় কথা, আদিবাসী সংখ্যাগুরু, কিন্তু মানুষজন পুরো সরল ও সাদাসিধে। দেখে নিজেদেরই লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা। কারণ এদের তুলনায় বেশি আধুনিক বলে নিজেদের দাবি করি, কিন্তু আমরা হিংসা করি। কাকে কখন ফাঁদে ফেলা যায় সেই চেষ্টা করি। এদের মধ্যে সেই প্রবণতা নেই। প্রথম থাকার জায়গা খুঁজি, তারপর যা হয় হবে। থাকার জায়গা খুঁজে সেখানে সব জিনিসপত্র রেখে দিয়ে বেরালাম ঘুরতে। নিলয় তখন বলল, দাদা, না খেয়ে ঘুরতে বেরোলে এতটা ট্রেনে এসে আবার এক্ষুনি পারা যায়? সিন্ধু তখন নিলয়ের উদ্দেশ্যে বলল, এত মোটা শরীর করেছিস কেন? কমা তাহলে, দেখবি আর কোনো কষ্ট নেই। সবাই মিলে আমরা জোর হেসে ফেললাম, আর নিলয় চুপচাপ দাঁড়িয়ে রইল। আমরা হাঁটতে হাঁটতে দেখছি চারিদিকে সবুজ আর সবুজ। এখনো বেশি আধুনিকতা না ঢুকে এখানটা বেঁচে আছে মোটামুটি। কিছুটা দূরে বিশাল মাঠ, বাচ্চা থেকে মধ্যবয়স্ক যে যার মতো খেলছে। হাঁটতে হাঁটতে দেখছি গ্রামটির একটি প্রান্তে অনেক লোক জমা হয়ে কিছু একটা হচ্ছে। সবাই মিলে কৌতূহলী হয়ে সেখানে গেলাম। পুরো চাষের জমি, লাড়াগুলোতে তাড়াতাড়ি হাঁটা যাচ্ছে না। সেখানে পৌঁছে দেখি 3টি বাচ্চা বসে আছে। তাদের সামনে একজন বসে আছে, কিসব মন্ত্র বলছে মনে মনে ওদের ভাষায়। আর সব থেকে তাজ্জব ব্যাপার হলো, তাদের পাশেই 3টি হনুমান বসে আছে। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। কাছের লোকগুলোকে জিজ্ঞেস করলাম, ও দাদা, আমরা তো এখানে নতুন বেড়াতে এসেছি, এখানে কি হচ্ছে? ওনাদের মধ্যে এক বৃদ্ধ লোক বললেন, অনেক ব্যাপার আছে, ঘুরতে এসেছো, ঘুরো এখন। সন্ধ্যায় ওই বট গাছের নিচে আমাদের সভা বসে, তখন এসো, পরিচয়ও হবে আর এই পুরনো ইতিহাসও বলবো। আমরা খুশি মনে বাড়ি চলে এলাম। এসে খেয়ে একটু শুয়ে পড়লাম। ভাই বলল, কেসটা কিছু বোঝা গেল না। অদ্ভুত অনুষ্ঠান। বৃদ্ধ মানুষটি কিন্তু বেশ ভদ্র, কত সুন্দর মিশুকে। সব মাটির মানুষ ভাই, সব মাটির মানুষ। ঘুরতে আসা মোটামুটি আমাদের স্বার্থ। যেখানেই ঘুরতে যাই কিছু না কিছু সমস্যা ঠিক হাজির। এখানেও দেখ, কিছু কাণ্ড না ঘটে যায় আবার। আচ্ছা ঠিক আছে, আগে তো ওখানে যাই, তারপর বোঝা যাবে।
বিকেলবেলা আমরা চলে গেলাম সেই বড় মাঠে যেখানে সবাই খেলছিল। আমাদের দেখে একটা বয়স 18 ছেলে বলে উঠলো, ও দাদা খেলবেন নাকি, চলে আসুন। আমরাও খুশি মনে ওদের সঙ্গে খেলতে নেমে পড়লাম। ঠিক সন্ধে হয় সবাই দেখি তাড়াহুড়ো করে খেলা শেষ করছে। কারণটা কিছুই বুঝতে পারলাম না। যে ছেলেটি খেলার সময় ডেকেছিল সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম। ছেলেটি তখন উত্তর দিল, সন্ধ্যের সময় সভা বসে, সেখানে সকলকে উপস্থিত থাকতে হবে, না হলে মোড়ল সাজা দেবে গো। আর একটা কথা বলি দাদা, নতুন জায়গা, এইসব মাঠের দিকে বেশি বেরোবেন নি সন্ধ্যার পর। আমরাই সন্ধ্যের পর এদিকে আসি না। আমাদের গ্রাম থেকে নাইট গার্ডের দল তৈরি করা হয় গো, প্রতি সপ্তাহে রবিবার, যাতে গ্রামে কোনো চুরি ডাকাতি না হয়। কিন্তু তারাও এদিকে আসতে ভয় পায়, কী সব অদ্ভুত জিনিস দেখেছে তারা। একজন বেশি মাতব্বরি করে এই অদ্ভুত জিনিসগুলোকে অনুসরণ করছিল। তারপর হঠাৎই লোকটি পঙ্গু হয়ে যায়। আজকে আবার রবিবার, তাই আজকের সভা অনেক গুরুত্বপূর্ণ। অনেক দেরি হয়ে গেল দাদা, এখন আসি গো। আপনারাও পারলে আমাদের সবাই অংশগ্রহণ করতে পারেন। দেখো বড়দা, তোমার পায়ে পড়ি, আর বেশি পাকামো দেখাওনি। ঘুরতে আসছি, একটু ভালো করে ঘুরি। প্রতিবার ঘুরতে তো আসি, কিন্তু করি অন্য কিছু। ঘুরে গিয়ে লোক নানা অভিজ্ঞতার কথা বলে, আর আমাদের অভিজ্ঞতা ভূত, প্রেত, তড়িৎ, চুম্বক, রাক্ষস ও প্রভৃতি। তোমার অনেক বুদ্ধি আর সাহস, সেটা বাড়িতে দেখাবে, এখানে না। হ্যাঁ দাদা, এখানের কিছুই জানিনি। সন্ধ্যা হচ্ছে, চলো যে আগে ঘর ঢুকি। দেখ বয়স্ক মানুষটা ডেকে গেলেন, না গেলে খারাপ ভাবতেন। তো কি হয়েছে? আমরা কি এখানে থাকতে আসছি সারা জীবন? যে যা ভাবছে ভাবুক। চল না সভাতে, গেলে তো কোনো ক্ষতি নেই। সবাই যাই দেখি ওদের সভা কেমন হয়। সন্ধেটা বেশ গাঢ় হলো। আমরা সভায় প্রবেশ করলাম। দেখলাম বিশাল বড় একটা বট গাছ, তার তলায় ছাদ বাঁধানো, তার উপরে বসে আছেন সেই বয়স্ক লোকটি। আর গোটা মাঠ মিলে প্রায় 100 লোক বসে আছে, কিন্তু নীরব। আর সবই পুরুষ, কোনো মহিলা নেই। এমনকি সেই বয়স্ক ছাড়া আর কোনো বয়স্ক লোকও নেই। মোটামুটি সবাই যুবক, বয়স 20 থেকে 35। আমাদের দেখেই বয়স্ক লোকটি উঠে আমাদের ডাকলেন এবং তার পাশে বসতে বললেন। আমি বললাম, দেখুন আপনারা গ্রামবাসী নিচে বসে আছেন, আমরা উপরে বসবো ভালো দেখায় না ব্যাপারটা, আমরা নিচেই বসি। উনি আবার বললেন, আমি এ গ্রামের মোড়ল, আমি যখন বলছি কেউ আপত্তি করবে না। আপনারা এই গ্রামে এসেছেন আমাদের অতিথি, তাই অতিথিকে কেউ নিচে বসতে দেয় না। বাধ্যগত আমরা উপরেই বসলাম। দেখলাম বসার সঙ্গে সঙ্গে আমাদের উপর যেন কোনো কিছু নজর রাখছে। মোড়ল তার সভা শুরু করলেন। আলোচনার মূল বিষয়বস্তু রাত্রি পাহারার দল ঠিক করা। কিছুজন ঠিক হলেন। হঠাৎ এক অন্যমনস্কভাবেই মোড়লকে বলে ফেললাম, আপনাদের রাত্রি পাহারার দলে আমরা থাকতে পারি? মোড়ল তো পুরো অবাক, কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। আমি তখন বললাম, ঘুরতে এসেছি কটা দিন, তাই সব রকম অভিজ্ঞতা হলে ভালোই হতো। মোড়ল তখন বললেন, কিছু অভিজ্ঞতা না হওয়াই ভালো, এতে নিজেদের বেশি ক্ষতি সইতে হবে। জানেন না যে অঞ্চলের সম্পর্কে, সেখানে না যাওয়াই ভালো। তবে আমাদের গ্রামের ছেলেরা থাকবে, আপনারা এদের সঙ্গে থাকতে পারেন। আমি গ্রামের ছেলেদের সব বুঝিয়ে দিচ্ছি। হঠাৎই আমার চোখ আলোচনা অঞ্চলের পেছন দিকে গেল। যেতেই দেখলাম কে যেন সব পরিকল্পনা আড়ালে শুনছিল। চোখ পড়তেই হঠাৎই সরে গেল।
তারপর আবার চমকে গেলাম। ঠিক মোড়লের দিকেই চোখ পড়তে মোড়লের মাথার পেছনে একটা কান, তার ভেতরে একটা চোখ। কি ভয়ানক লাগছে দেখতে, যেন এক ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিয়ে গেল। ওসব দেখে আর বেশিক্ষণ বসবো না ভেবে মোড়লকে নমস্কার জানিয়ে উঠতে যাব। তখনই তিনি বললেন, আরে দুপুরের ঘটনাটা শুনবেন না? ওটাই তো আমাদের ঐতিহ্য। সবার কাজ মিটলে শুরু করব, বসুন। আপনাদের আমাদের ছেলেগুলো ছেড়ে আসবে। অগত্যা বসে রইলাম। উনি শুরু করলেন কিছুক্ষণ পর, আমাদের এই গ্রামে বিশেষ রকম এক পরিবর্তন আছে। এই গ্রামে 3 কানওয়ালা শিশু জন্ম হয়, আর কিছুদিন পর থেকেই সেই শিশু নিখোঁজ হয়ে যায়। আমরা অনেক করেই খোঁজ করার চেষ্টা করছি, কিন্তু কিছুই করতে পারিনি। হঠাৎ গ্রামে একদিন একটা শিশু হলো, তারও কান 3টি। আমরা খুব নজরে রাখলাম। একদিন দেখি বাচ্চাটা কিসের টানে ঠিক মানুষের মতো না, কোনো এক পশুর মতো লাফাতে লাফাতে ওই খেলার মাঠের দিকে যাচ্ছে। আমরাও পিছু নিলাম, কিন্তু কিছুক্ষণ পর আর বাচ্চাটাকে দেখা যায়নি। তারপর থেকেই আমাদের এই প্রথা, ওরকম শিশু জন্ম নিলেই তাকে ওই হনুমানের সামনে বসিয়ে অন্নপ্রাশন করাই, এবং বাচ্চার সঙ্গে সঙ্গে হনুমানকেও খেতে দেই। আর গ্রামবাসীর বিশ্বাস, হনুমান যদি ওই খাবার না খায় তাহলে শিশুটি আবার নিখোঁজ হবে, আর যদি খায় তাহলে শিশুটি সুরক্ষিত। মোটামুটি সারমর্ম পেয়ে সভা সমাপ্ত করে আমরা সবাই যে যার বাসার দিকে এলাম। পরের দিন ঠিক দুপুরবেলা সেরকম কাণ্ড কারখানা চলছে মাঠে, কিন্তু কিছু জিনিস দেখলাম যা আরও সন্দেহ বাড়িয়ে দিল। হনুমানগুলোরও 3টে কান, ও কানের ভেতরে আরেকটা চোখ। বুঝলাম মোড়ল অনেক কথা গোপন করে গেছে বা এড়িয়ে গেছে। আজকে রাতের বেলা পাহারা দলের সঙ্গে বেরোবো ভাবছি। আমাদের সবাইকেই বললাম রাতে বেরোবো বলে, কিন্তু ওই 3 কানের কথা আমার দলেরও কাউকে বলিনি। যথারীতি রাতের বেলা সবাই তৈরি হয়ে ওদের দলের সঙ্গে ভিড়ে গেলাম। ওদের দলের একজন বললেন, মাঠের দিকে ভুলেও যাবেন না, সব সময় আমাদের মধ্যেই থাকবেন, অযথা আলো জ্বালবেন না, নির্দিষ্ট দূরত্ব করে করে এই অন্ধকারে সবাই গা ঢাকা দেব। সব আলো নিভে গেল, সবাই যে যার গা ঢাকা দিল। আমি এই সুযোগে আমাদের দলেরগুলোকে নিয়ে চুপি চুপি মাঠের দিকে গেলাম। মাঠে পৌঁছেই অবাক, সেখানে আরেকটা সভা চলছে, আর অন্ধকারেই আলোটা সবার চোখের দুটো অঞ্চল থেকে বেরোচ্ছে। সব থেকে বড় কথা, একজনও মানুষ নয়, সবাই হনুমান। নিলয় ও সিন্ধু ভয়ে আর্তনাদ করে উঠল। ও মা গো, এটা কি? তখনই দেখলাম আরেক ভয়ানক দৃশ্য। 2 চোখ নয়, আর 1 চোখ, তাও সে অভিমুখে জ্বলছিল, তার বিপরীত অভিমুখে জ্বলছে। বুঝলাম এটাই সেই 3য় কানের চোখ। মুহূর্তের মধ্যে ওদের সভাতেও আলোড়ন পড়ল, সম্পূর্ণ সন্ধ্যার সভার মতো। উঁচু স্থানে যে বসেছিল সে সব থেকে বড় হনুমান। হাতড়ে হাতড়ে একটা শক্ত কিছু পেয়ে গেলাম, আর ভাই নিলয়, সিন্ধু, প্রিয়ব্রত সবাইকেই বললাম শক্ত কিছু তুলে ওদের দিকে ছুঁড়ে ফেল। অন্ধকারে 8 থেকে 10 বার ছুঁড়লাম।
ওদের অনেকের গায়ে কম বেশি লাগলো। হঠাৎই খেয়াল করলাম আর্তনাদটা মাঠের দিকে না, যেখানে সবাই দূরত্ব করে ঘাপটি মেরে বসেছিল সেখানে। আমরা আর না দাঁড়িয়ে দৌড় লাগালাম আমাদের বাসস্থানের দিকে। চল রে ভাই, উফ, চল 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 চল। পরের দিন সকালে আমাদের বাড়ি ফেরার পালা। সকালে তৈরি হয়ে জায়গা ছাড়লাম। থাকার জায়গা দরজার বাইরে বেরিয়ে দেখি মোড়লও তার কিছু দলবল। চলে যাচ্ছেন নাকি? বেশ হিংসার চোখে তাকালেন ও বললেন। আমি বললাম, হ্যাঁ নমস্কার। দেখলাম মোড়লও তার দলের বিভিন্ন জায়গায় চোট, কেউ খুঁড়িয়ে হাঁটছে, কারো বা মাথায় কাপড় বাঁধা। আমরা এগোনো শুরু করলাম। শেষ হলো অশনি। আমরা খুব শীঘ্রই আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমাদের এই চ্যানেলে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আমাদের গল্পটি ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।